আমার সামনে একটা টানেল আছে, একটা, সেখানে আমি কোনো আশার বিন্দু দেখতে পাচ্ছি না, আলো দেখতে পাচ্ছি না, আমি এগোতে পারছি না, আমার হোপলেসনেস একটা তার ফ্যাক্টর। মেলদের ডিপ্রেশন, ফিমেলদের ডিপ্রেশন তার থেকে কিন্তু বেশি হয়, 1.5 গুণ বেশি মানুষ। দুঃখের অভিজ্ঞতা আমাদের মনে বেশি প্রভাব ফেলে কেন? আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। ছোটদের হয় ডিপ্রেশন? তারা একটু খিটখিটে হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায়, কথা শোনে না সেই সময়টা। হ্যাঁ, যখন সে অবসর গ্রহণ করে এরকম অবসাদের শিকার হয়, সেক্ষেত্রেও কিন্তু ইরিটেবিলিটিটা খুব বেশি হয়। আবার বলা যেতে পারে যে ধুর খালি মন খারাপের কথা বলে, মাথার ডাক্তার দেখা। আসলে কিন্তু ডিপ্রেশন একটি মানসিক ব্যাধি, মানসিক রোগ, যেটা কিন্তু প্রাণঘাতীও হতে পারে, মানুষের প্রাণও যেতে পারে সেটাতে। আজকের এই পর্বটিতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি কিছুদিন আগে অবধিও আমরা এর সম্বন্ধে প্রায় কিছুই জানতাম না, কিন্তু বর্তমানে এটা নিয়ে এটা একটা বেশ চর্চিত বিষয়। আমাদের সঙ্গে আছে ডক্টর অনিন্দিতা মুখার্জি। অনিন্দিতা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং গত 12 বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত। বর্তমানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তার সঙ্গে অনিন্দিতা যুক্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। এই বিভাগটি যখন তৈরি হয় সেই সময় থেকে অনিন্দিতা দায়িত্ব নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। যে বিষয়টা নিয়ে আজকে জানার চেষ্টা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে যিনি অবসাদে ভুগছেন তার জন্য তো বটেই, কিন্তু তার থেকেও বোধহয় বেশি গুরুত্বপূর্ণ এটি তার পরিবারের লোকজন, তার বন্ধু বান্ধব, তার কাছের লোকজন, তাদের কাছে। আমরা জেনে নেব, জানার চেষ্টা করব অনিন্দিতার কাছে যে এই ডিপ্রেশন কেন হয়, কিভাবে এর থেকে বেরিয়ে আসব, কিভাবে এর চিকিৎসা করা যেতে পারে, এবং এটি যদি হয় কারো আমাদের চেনা জানা বা পরিবার বন্ধু বান্ধব কারো সঙ্গে, তাহলে আমরা তাদের পাশে কি করে দাঁড়াবো। অনিন্দিতাকে স্বাগত মুক্তির আড্ডা ঘরে। প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে ডিপ্রেশন কি? ডিপ্রেশন বলতে আমরা ঠিক একজন সাধারণ মানুষ যিনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেননি বা যিনি আগে ডিপ্রেশনে ভুগছে এরকম কাউকে দেখেননি, তাকে যদি বোঝাতে হয় ডিপ্রেশন কি, তাহলে যেভাবে বলবে সেইভাবে বোঝাবো। ঠিক। ডিপ্রেশন কি সেটা বোঝার জন্য আমাদের এখন দেখতে হবে, আজকাল খুব ডিপ্রেশন কথাটা খুব ব্যবহার হচ্ছে, খুব চালু হয়ে খুব গেছে। চালু হচ্ছে। কিরকম ভাবে সাধারণ মন খারাপ আর ডিপ্রেশন এই দুটো যেন একদম পাশাপাশি তারা ইউজ করছে। ঘুম থেকে উঠলেন, আজকে ভালো লাগছে না মন, আচ্ছা, আমার ডিপ্রেশন লাগছে। অনেকের মধ্যে আমি দেখছি, আমি খুব যেহেতু হ্যাঁ ডিপ্রেসড। আমি খুব ডিপ্রেসড। হ্যাঁ, তাছাড়া আমার খুব ডিপ্রেশন লাগছে, অনেক দিন ধরে আমি বিরিয়ানি খাচ্ছি না। হ্যাঁ, বা আমার খারাপ লাগছে, আজকে বন্ধু বান্ধবের সাথে দেখা হলো না, আমার ডিপ্রেশন লাগছে, খুবই ডিপ্রেস হচ্ছে। হালকা ভাবে শব্দটার হ্যাঁ, ব্যবহার জিনিসটা করা হয়। লঘু হয়ে যাচ্ছে। আসলে কিন্তু ডিপ্রেশন একটি মানসিক ব্যাধি, মানসিক রোগ। ক্লিনিক্যাল ডিপ্রেশন খুবই সিরিয়াস একটি ব্যাধি, যেটা কিন্তু প্রাণঘাতীও হতে পারে, মানুষের প্রাণও যেতে পারে সেটাতে। তো এবার ডিপ্রেশন আসলে কি সেটা বোঝার জন্য আমি যদি খুব সাধারণভাবে বলি, সাধারণ মন খারাপ হয়তো কিছুদিন পর কেটে যায়, কিন্তু ডিপ্রেশন যখন আমাদের লং লাস্টিং হচ্ছে, মন খারাপটা কোনোভাবেই সেখান থেকে আমি বেরোতে পারছি না, অন্তত 2 সপ্তাহ ধরে তার অনেক রকমের চেঞ্জেস আসছে। মন খারাপের সাথে সাথেই পারসিস্টেন্ট লো মুড, স্যাডনেস, এগুলোর সাথে সাথে তার খাবার ইচ্ছে চলে যাচ্ছে, ঘুমের একটা পরিবর্তন হচ্ছে। অনেক সময় কিন্তু খাবার ইচ্ছে চলে যাওয়ার সাথে সাথে অনেক অতিরিক্ত খাবারও হয়ে যায়, মাঝে মাঝেই খাবার খাচ্ছে।
খেতে ইচ্ছে না করা, অনীহা। ঘুমের জায়গাটা যদি আমি দেখি, ঘুমের বিভিন্ন রকমের পরিবর্তন হয়। যেরকম ঘুম আসতে দেরি হচ্ছে, ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, ঘুম ভাঙার পরেও মনে হচ্ছে আরো ঘুম পাচ্ছে, ঠিকভাবে ঘুমটা হলো না, সারাদিন স্লিপিনেস, এইরকম কিন্তু এই মানে শরীরের ক্লান্তি কাটছে না। ক্লান্তি। হ্যাঁ, নেক্সট পয়েন্টই হচ্ছে ক্লান্তি, ক্লান্ত লাগে খুব। কাজে যেরকম এনার্জি উৎসাহ আগে ছিল, সেই এনার্জিটা চলে যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আগে যে জিনিসগুলো তার ভালো লাগতো, যেরকম কেউ নাচ করতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, বা নিজের মন খারাপ হলেও কিছু কিছু কাজ আমরা করি যেটাতে আমাদের মন আমরা নিজেরাই ভালো করে দিতে পারি, সেই জিনিসের প্রতি তাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। লোকজনের সাথে মিশতে ইচ্ছে করছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, নিজেকে গুটিয়ে নিচ্ছে। সুতরাং এটা কিন্তু মন খারাপের থেকে আলাদা এবং খুবই অ্যালার্মিং। এই পুরো ঘটনা বা এই যে যখন আমাদের কোনো মানুষ এইরকম ফিল করবেন, তখন আমরা বলবো যে চিকিৎসকের বা পরামর্শ নিতে, হয়তো তারা ডিপ্রেশনে আছে। আচ্ছা, এই ডিপ্রেশন হয় কেন? হুম, ডিপ্রেশনের বিভিন্ন কারণ হয়। আমরা যদি বায়োলজিক্যাল বা জেনেটিক কারণ ধরি, সেটা একটা ফ্যাক্টর কিছু থাকে, সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর থাকে, কিছু সোশ্যাল ফ্যাক্টর থাকে। বায়োলজিক্যাল ফ্যাক্টর মানে জেনেটিক, বা যদি পরিবারে ইতিহাস থাকে ডিপ্রেশনের, মানসিক রোগে, তাহলে তার চান্সেস হাই মানুষটার আচ্ছা, ডিপ্রেশন হওয়ার। পরিবারে বলতে? পরিবারের মধ্যে হচ্ছে মা বাবা, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স যদি আচ্ছা, কারোর থাকে, মানে বা ভাই বোন, হ্যাঁ ভাই বোন, দাদা, বা কোনো পরিবারের কারোর মধ্যে যদি থাকে, 3 জেনারেশন মানে বা কাকা মামা হ্যাঁ জ্যাঠা হ্যাঁ, এইটাও? রিলেটেড হলেও হতে আচ্ছা, পারে। হ্যাঁ, আচ্ছা, তো সেইটা একটা একটা আমার জেনেটিক ভালনারেবিলিটি আমরা বলি, থাকতে ওকে, পারে, জেনেটিক ওকে। একটা কজ। এছাড়া বায়োলজিক্যাল বলতে আমাদের নিউরো ট্রান্সমিটার্স, ডোপামিন, সেরোটোনিন, এগুলো বলা হয় যে ঠিকভাবে সেটা সামঞ্জস্যপূর্ণভাবে নেই। হ্যাঁ, কম মানে হচ্ছে। হ্যাঁ, স্খলন কম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ সিক্রেশন জেনারেট হচ্ছে বা করছে না। জেনারেট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে হতে পারে। এটা হচ্ছে আমরা বায়োলজিক্যাল ফ্যাক্টর। সাইকোলজিক্যাল মানে হচ্ছে মানুষের পার্সোনালিটি, সেটা ভাবে কিভাবে লড়াই করছে সেই মন খারাপটা নিয়ে, বা যে কোনো রকম সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করছে, সেইটা ডিফারেন্ট হয়। মানুষের থট প্রসেস, কিভাবে একটা এনভায়রনমেন্ট সে ইন্টারপ্রেট করছে, কিভাবে সে দেখছে একটা পরিস্থিতিকে, সেইটা আলাদা হতে পারে। তাছাড়া মানুষের মধ্যে পার্সোনালিটি হলো, আমাদের থট প্রসেস হলো, এছাড়াও আমাদের সোশ্যাল ফ্যাক্টর কিছু থাকে। সোশ্যাল ফ্যাক্টর মানে কিছু ঘটনা, যার পর থেকে কিন্তু এই মন খারাপটা এমন ভাবে তৈরি হয়ে গেল, সেটা আর আমরা বেরোতে পারছি না সেখান থেকে। কিছু লাইফ ইভেন্ট চেঞ্জ, বন্ধু বান্ধবের থেকে বিচ্ছেদ, কোনো রকম স্বপ্ন পূরণ হলো না, ভেঙে গেল, অনেকদিন ধরে কিছু সম্পর্ক হয়তো সে তৈরি করার চেষ্টা করেছিল, সেটা ভেঙে গেল, কোনো ঝগড়াঝাটি হলো, বা কোনো রকম ধরুন অফিসে বা ওয়ার্ক প্লেসে কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে অনেক দিন ধরে, তো সেইগুলোর মানে জন্য। একটা মানসিক চাপের হ্যাঁ, মধ্যে সেই রয়েছে চাপের বেশ মধ্যে কিছুদিন। থাকলেও কিন্তু এই বায়ো সাইকো সোশ্যাল তিনটে মডেল নিয়ে আমরা বলি ডিপ্রেশনের অনসেট হয়, ক্লিনিক্যাল ডিপ্রেশন। আচ্ছা, মানে এরকম কি হয় যে আহ, মানে ডিপ্রেশনের কি আস্তে আস্তে বাড়ে নাকি হঠাৎ করে হয়? হ্যাঁ, না, ডিপ্রেশন যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়, প্রথম মানে দিকে ক্লিনিক্যাল ডিপ্রেশন ডিপ্রেশন, ছাড়া আর কি আর ডিপ্রেশন হতে ডিপ্রেশন পারে? হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশন মানে যেটা আমরা বলছি ডায়াগনোসিসের দরকার হয়। হুম, এছাড়া আমরা বলি মন খারাপ, লো মুড, এইরকম। হ্যাঁ, তো আচ্ছা। সেইটাকে আমরা ধরছি না। আমি এখানে জাস্ট সত্যিকারে যেটা আমরা চিকিৎসার দরকার, খুব হ্যাঁ, মানে অ্যালার্মিং সেই এইটার জায়গাটা। ক্ষেত্রে তো মানে মন খারাপ, ভাল লাগছে না, এটার জন্য তো মানে ডাক্তারের কাছে যাই না না। না না না, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সেই জন্য না। ওটাকে বাদ রেখে হ্যাঁ, আমি ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথাটাই আজকে যেখানে বলছি। মেডিকেল অ্যাসিস্ট্যান্স অ্যাসিস্ট্যান্স দরকার হবে। দরকার, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের আপনি প্রশ্নটা করেছেন যে এই ডিপ্রেশনটা আমাদের কিভাবে আমরা না মানে এরকম হঠাৎ করে হয় হয় না। হুম, নাকি ধীরে 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 এটা? জেনারেট হয়। হ্যাঁ, দেখুন, ডিপ্রেশন যেটা, সেটা ধীরে ধীরে ক্রমশ বাড়তে থাকে। মানুষ লক্ষ্য করে অনেক পরে। আমাদের মানুষের মধ্যে যখন আমরা আমাদের পরিবারের প্রিয়জনের কারোর হয়েছে কিনা সেটা যখন বুঝি, ততক্ষণে হয়তো অনেকটাই অনসেট হয়ে গেছে। সেই মানুষটি নিজেও হয়তো প্রথম থেকে লড়াই করছেন, কিন্তু বুঝতে পারছেন না এটা ডিপ্রেশন। নিজের মতো করে ঠিক হওয়ার চেষ্টা করছেন, ভালো থাকার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কারণ মানুষের মধ্যে এটা থট প্রসেসে একটা চেঞ্জেস আসে। থট প্রসেস মানে হচ্ছে, আমরা এটাকে কগনিটিভ ট্রায়াড বলি, যেখানে মানুষ কোনো রকম আশা দেখতে পায় না, হতাশা। একটা পুরো, আমার সামনে একটা টানেল আছে একটা, সেখানে আমি কোনো আশার বিন্দু দেখতে পাচ্ছি না, আলো দেখতে পাচ্ছি না, আমি এগোতে পারছি না, আমার হোপলেসনেস একটা তার ফ্যাক্টর।
এছাড়া নিজেকে মূল্যহীন মনে হচ্ছে, ওয়ার্থলেসনেস, আমি কিছুই পারছি না, আমার কিছুই ভালো হচ্ছে না, কিছুই হবে না আমার দ্বারা, এইরকম একটা ভাবনা চিন্তা আসে। এছাড়া আরেকটা হেল্পলেসনেস, আমি কোনোভাবেই না নিজেকে সাহায্য করতে পারছি, না লড়াই করে করে এমন আমার পরিস্থিতি হয়ে গেছে কেউ আমাকে সাহায্য করলে সেটাও আমি কতটা, সেটা নিয়ে আমি হেল্প পাবো সেটাও আমি সেই নিয়ে আমি ভাবতে পারছি না। তো সেই হেল্পলেসনেসটা যখন আরো বাড়তে থাকে তখন সেটাকে আমরা লার্নড হেল্পলেসনেস বলি। সেইটা কিন্তু একটু অ্যালার্মিং ডিপ্রেশনের ক্ষেত্রে, যেখানে আমি ধরেই নিচ্ছি যে যতই আমার পরিস্থিতি, আমি এত লড়াই করছি, এত কষ্ট করছি, তাও আমি ঠিক হতে পারছি না, ভালো থাকতে পারছি না। তো সেখানে হয়তো আর ভালো হওয়ার নয়। তো এই হেল্পলেসনেসটা চলে আসে, লার্ন হেল্পলেসনেস। মানে যে রুগী সে খানিকটা হতাশ হয়ে পড়ে, আশা ছেড়ে দেয় হুম যে হুম হুম আমি হোপলেসনেস। হয়তো আর হ্যাঁ, ঠিক হব না। হোপলেসনেস এটা। আর হেল্পলেসনেস মানে হচ্ছে আমি আর সাহায্য পাবো না কোনোভাবেই, নিজেকেও সাহায্য করতে পারবো না। এই লার্ন হেল্পলেসনেস বলতে গিয়ে আমার একটা মনে পড়লো, একটা এক্সপেরিমেন্ট করেছিলেন সেলিগম্যান 1967-এ। এটা মানে বিহেভিয়ারটা অবজার্ভ করার জন্য ওখানে একদল কুকুরের ওপর এক্সপেরিমেন্টটা হয়েছিল। হ্যাঁ, যদিও আমি এখন মানে অ্যানিমাল প্রোটেকশন রাইট সম্পর্কে যথেষ্ট আমরা ওয়াকিবহাল, তাও তখন এটা তখন হয়েছিল। এটা ছিল না। অবজারভেশন, একটা অবজারভেশনাল দেখেছিলেন উনি, স্টাডি করেছিলেন যে একদল কুকুরকে একটা ওই একটা বক্সের মধ্যে রাখা হয়েছিল। বক্স মানে হচ্ছে কোনো একটা একটা খাঁচার চেম্বার বা মতো, কিছু একটার মধ্যে হ্যাঁ। রাখা হয়েছিল, যেখানে মাইল্ড ইলেকট্রিক শক মাঝে মাঝে দেওয়া হচ্ছিল তাদেরকে। হ্যাঁ, তারা কি করছিল, একটা লিভার ছিল, হ্যাঁ, সেটা প্রেস করলে মাইল্ড শকটা বন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে ওরা বুঝতে পারলো যে এই পরিস্থিতিটা তারা মোকাবিলা করতে পারে। মানে কুকুরগুলো, হ্যাঁ, আচ্ছা কুকুরগুলো উম, মানে দে দেমসেলফ হ্যাঁ হ্যাঁ আইডেন্টিফাই হ্যাঁ, ওটা একটা, দেয়ার ইজ এ হ্যাঁ লিভার। ওখানে লিভার আছে, ওখানে প্রেস করলে ওই শকটা বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, তো ওকে। এইরকম আরেকটা গ্রুপ কুকুরকে রাখা হয়েছে, ডগকে, যেখানে তারা কোনোভাবেই ওই মাইল্ড শকটাকে অ্যাভয়েড করতে পারছে না। হ্যাঁ, কোনোভাবেই পারছে না, হালকা শক দেওয়া হচ্ছে। তারা এদের সাথে নেই, না, তারা আলাদা আলাদা। আলাদা একটা, ওকে। হ্যাঁ, আরেকটা গ্রুপ, আরেকটা। হুম। এবার আস্তে আস্তে কি হলো, যে গ্রুপটাকে এরকম ভাবে আমাদের মানে শক তারা অ্যাভয়েড করতে পারছে না, তারা ধীরে ধীরে ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিল। তারা চেষ্টাই করলো না শকটাকে অ্যাভয়েড করা, তারা সেরকম ভাবেই থাকতে শুরু করে দিল। এইবার আসল মজাটা হলো পরবর্তী ক্ষেত্রে একটা শাটল বক্স তাদের দেওয়া হয়েছে, যেখানে মাঝখান দুখানা ভাগ করা থাকে। একটা দিকে শক থাকেছে মাইল্ড, আরেকটা দিকে উল্টে মানে ওই পারে চলে গেলে ওইখানে আর শকটা নেই। সব কুকুরকে একসাথে ওই জায়গাটাতে দেওয়া হলো। দেখা গেল যারা প্রথম লিভার প্রেস করে যারা এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পেরেছে, তারা টপকে টপকে চলে গেল। কিন্তু যারা ওই যে চেঞ্জ করতে পারেনি, তারা কিন্তু ওখানেই রয়ে গেল, শক খাচ্ছে। জানছে যে ওরা কিন্তু দেখতে পাচ্ছে যে অন্যরা ক্রস করে বেরিয়ে গেল, তাও কিন্তু তারা চেষ্টা করলো না। এইটাকে বলছে লার্ন হেল্পলেসনেস। তারা ধরেই নিচ্ছে ও, পরিস্থিতি ও, পাল্টাবে না, ও। আমাকে এটার মধ্যেই থাকতে হবে। তো ডিপ্রেশনের এটা একটা মানে অনেক বড় একটা ফ্যাক্টর কিন্তু মানসিক মনের মধ্যে চলে আসে, যে আমার এই পরিস্থিতিটা আমি চেঞ্জ করতে পারবো না। তো সেই জন্য এখান থেকে বেরিয়ে আসাটা খুব কষ্টকর, তাদের মানে প্রচুর লড়াই করতে হয়। আর আমরা যদি একটু সাপোর্ট করি তাহলে হয়তো তাদের এই জার্নিটা ইজি হয়। হুম, হুম, হুম। ডিপ্রেশনের রোগী আহ, কেমন আছে, মানে ছেলেদের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা হ্যাঁ, বেশি? এবার পরিসংখ্যান যদি আমরা দেখি, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানে দেখা গেছে যে মেলদের ডিপ্রেশন, ফিমেলদের ডিপ্রেশন তার থেকে কিন্তু বেশি হয়, 1.5 গুণ বেশি মানুষ। মহিলাদের ডিপ্রেশনের হার পুরুষদের থেকে 1.5 গুণ বেশি। তো সেক্ষেত্রে মহিলাদের হার কিন্তু এখনো আমাদের বেশি আছে দেখতে গেলে। তার অনেক রকম কারণ হতে পারে, যে বিভিন্ন রকম চেঞ্জেস, বডিলি চেঞ্জেস মহিলাদের মধ্যে হয়, সেটা একটা কারণ। ফিজিওলজিক্যাল কারণ থাকে। এছাড়া হচ্ছে তাদের অনেক রকমের রেসপন্সিবিলিটি ফিল আপ করতে হয়, অনেক রকম এক্সপেকটেশনস থাকে সোসাইটি, তো সেই সব মিলে হয়তো তাদের হতে পারে ডিপ্রেশনের হারটা বেশি। কোন বয়সের এরকম কিছু আছে যে এই বয়সে বেশি আহ, দেখা যায় ডিপ্রেশন? সেরকম ভাবে বলা যায় না যে কোন বয়সে বেশি হয়। বাচ্চা থেকে শুরু করে ওল্ড এজ অব্দি ডিপ্রেশন কিন্তু যে সবারই কোনো হতে পারে, সময় যে হতে কোনো পারে? সময়ই হতে পারে। তার মানে আহ, অন্তত 2 সপ্তাহ হ্যাঁ, যদি দেখি যে এই ঠিক। লক্ষণগুলো হুম হুম। রয়েছে। লক্ষণগুলো কি কি একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, লক্ষণগুলো যেরকম আমি বলছিলাম যে অনেকটা বেশি মন খারাপ,
সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, সারাক্ষণ নেগেটিভ চিন্তা মাথায় ঘুরছে যে আমার কিছু ভালো হওয়ার নয়, আমার জীবনে কিছু ভালো হচ্ছে না, আমি কোনো রকম হেল্প পাবো না। এছাড়া আমার এই খিদে, ঘুম, এনার্জি এগুলোর মধ্যে চেঞ্জেস আসছে। এছাড়া আরেকটা হতে পারে, তারা না কোনো আনন্দ উপভোগ করতে পারে না, যেটা আমি বলছিলাম যে একটা ধূসর যেন একটা চশমার মধ্যে দিয়ে দেখছে। ও দেখছেন যে সবাই আনন্দ করছে, সবাই ঠিক আছে, সবকিছুই মনে হচ্ছে চলছে নিজের গতিতে, আমি ভালো থাকতে পারছি না। তো এই সিমটমস গুলো কিন্তু ডিপ্রেশনে দেখা দেয়। কিন্তু ডিপ্রেশন যখন একজন মানুষের হচ্ছে, তার কিছু না কিছু তো একটা কারণ থাকবে। হুম এমনি এমনি হঠাৎ হাওয়া থেকে তো ডিপ্রেশন আসে না। হুম হুম তো সেই কারণগুলো কি কি হতে পারে? হুম হুম। যে কারণগুলো আমি বলছিলাম বিভিন্ন কারণে হতে পারে, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল আর সোশ্যাল ফ্যাক্টরের কথা যেটা আমি আলোচনা না, করছিলাম। একটু স্পেসিফিক্যালি হ্যাঁ যদি আর একটু বলো। হ্যাঁ হ্যাঁ, বায়োলজিক্যাল ফ্যাক্টর যেরকম আমি বলছিলাম, জেনেটিক প্রিডিসপোজিশন হুম যদি হুম কারণ হুম থাকে তাহলে হুম সেটা হতে পারে। তাছাড়া হতে পারে, আমি যেরকম নিউরো ট্রান্সমিটারের কথা বলছিলাম, যে ডোপামিন, সেরাটোনিন এগুলো যদি হুম। কম থাকে তাহলে অনেক সময় হতে পারে। সাইকোলজিক্যালের মধ্যে যদি চাইল্ডহুড একটা এক্সপিরিয়েন্স নেগেটিভ থাকে, দীর্ঘদিনের নেগেটিভ এক্সপিরিয়েন্স মানে যদি হয়। একটু আহ, খুলে বলো, হ্যাঁ নেগেটিভ হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলতে। মানে হচ্ছে ধরুন ছোট থেকেই তার সে এরকম পরিস্থিতিতে বড় হচ্ছে, বা এমন ভাবে তার এনভায়রনমেন্টটা আছে যেখানে সে প্রথমত দেখছে তার আশেপাশের লোকজন, মা বাবা বা যার কাছে তারা বড় হচ্ছে, তাদের মধ্যে হয়তো সে দেখছে যে সবসময় তারা নেগেটিভ কথা বলছে। হ্যাঁ, সেটা থেকে কিন্তু অনেক সময় শিখে নেয় বাচ্চারা, অবজারভেশনাল লার্নিং। এছাড়া অনেক সময় স্ট্রিক্ট প্যারেন্টিং হয়, খুব পিউনিটিভ প্যারেন্টিং হতে পারে, বন্ধু বান্ধবের সাথে সমস্যা, মানে সবকিছুই মিলেই কিন্তু একটা ভেতরে একটা আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স একটা রোল প্লে করে আমাদের ডিপ্রেশনের ক্ষেত্রে। তো এটা কি করে, আমাদের ট্রিগার হিসেবে অনেক সময় পরবর্তীকালে কাজ করে, হয়তো ওটা রয়ে গেছে ভেতরে, হিল হয়নি, এবার যখন কোনো ঘটনা ঘটছে তখন সেটা ডিপ্রেশনে মানে আমাদের মনের মধ্যে হঠাৎ করে চলে আসছে। আমাদের মনের মধ্যে যদি জলাজমি থাকে তাহলে তো বারুদ, মানে একটা আগুন এসে আমাকে জ্বালাতে পারবে না। আমাদের ভেতরে যখনই বারুদ থাকছে তখনই কিন্তু এসে একটা আগুন আগুন জ্বালিয়ে একটা দিচ্ছে। দেশলাই কাঠি তো সেই জ্বালিয়ে, হ্যাঁ। জায়গাটাই হচ্ছে এখানে। দুঃখের অভিজ্ঞতা আমাদের মনে বেশি প্রভাব ফেলে কেন? হুম হুম, এটা খুব আ- আনন্দের থেকেও দুঃখের অভিজ্ঞতা। হ্যাঁ আনন্দ হয়তো আমরা আজকে খুব আনন্দ করলাম, কালকে সকালে হয়তো হুম অতটা হুম মনেও থাকলো না। হুম হুম, কিন্তু আজকে খুব দুঃখ পেয়েছি, ঠিক। আগামীকাল সকালেও কিন্তু আমার সেটা মনে থাকবে, কোথাও না কোথাও আমার হুম হুম, মস্তিষ্কের মধ্যে থাকবে। এটা কেন হয়? ঠিক ঠিক। হ্যাঁ, এটার একটা ব্যাখ্যা আছে সাইকোলজিক্যালি, ইভলিউশনারি সাইকোলজি যদি আমরা দেখি, মানে বিবর্তনবাদ, আমরা তো এপ থেকে মানুষ হয়েছি। তো সেই ক্ষেত্রে সার্ভাইভালের জন্য নেগেটিভ ইমোশন গুলো বা নেগেটিভিটি গুলোকে আমাদের মনে রাখতে হতো। যেমন কোথায় বাঘ আছে, হ্যাঁ, কোথায় লাইটনিং হয়, কোথায় কোন ফলটা পয়জনাস, এগুলো কিন্তু মনে রাখতে হতো বেশি। হুম হুম। হ্যাঁ, দেন কোনটা, যেরকম ধরুন কোথায় ভালো আম হচ্ছে, সেইটা মনে রাখার থেকে আমার বাঁচার জন্য দরকার কোন জিনিসটা নেগেটিভ সেটাকে আইডেন্টিফাই করা। তো এইটা একটা সার্ভাইভাল প্রসেস আমাদের, যেটা আমাদের ব্রেন কিন্তু এরকম ভাবে আচ্ছা ওয়ার্ড যে আচ্ছা যে কোনো নেগেটিভ জিনিস আমরা বেশি সেজন্য মনে রাখতে পারি দেন পজিটিভ জিনিস। আচ্ছা, ওই জন্য দুঃখের স্মৃতি স্মৃতিগুলো আমাদের স্থায়িত্ব বেশি বেশি হয়। বেশি স্থায়ী হয় মনের মধ্যে। ওকে। ঠিক কোন সময়ে আমি ডাক্তারের কাছে গেলে আহ, ডাক্তার হিসেবে আহ, তার চিকিৎসা করতে সুবিধা হয় এবং আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, এই সম্ভাবনা বেড়ে যায়? হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় যে কোনো মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেই বলি বা মানসিক রোগের ক্ষেত্রেই বলি যে আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। যখনই মনে হচ্ছে যে একটু আমার আমি আগে যেরকম আনন্দ করছিলাম এখন হয়তো করতে পারছি না, সেটা 2 সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে, আমি অনেক চেষ্টা করছি লড়াই করার, অনেকের সাথে কথা বলছি, সবাই আমাকে বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছে, তার সেটা হয়তো সাময়িকভাবে স্থায়িত্ব পাচ্ছে, তারপরে আবার আমার সেই রকম মন খারাপ হচ্ছে, আমি কোনো রকমই ফাংশন করতে পারছি না। ফাইনালি আমি যদি দেখি এটা আমার পার্সোনাল, সোশ্যাল আর অকুপেশনাল লাইফে আমার প্রভাব ফেলছে, আমার কাজ করতে আমি মন দিতে পারছি না, কাজে ভুল হয়ে যাচ্ছে, পার্সোনাল লাইফে আমি হ্যাপি নেই, আমার বায়োলজিক্যাল ফাংশন যেরকম বললাম খিদে, ঘুম সবকিছু এফেক্টেড হচ্ছে, কাজ করার ইচ্ছে নেই,
এছাড়া আমার সোশ্যাল লাইফ, আমি যেরকম আগে মিশতাম সেরকম মিশতে পারছি না, ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে। আমার মনে হয় তখনই কিন্তু কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই দরকার। যত তাড়াতাড়ি আমরা পরামর্শ নেব তত তাড়াতাড়ি ডায়াগনোসিস, ইন্টারভেনশন আর ট্রিটমেন্ট হওয়া সম্ভব। পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি? পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে যখন শিশু ভূমিষ্ঠ হচ্ছে, মায়ের একটা ইমোশনাল চেঞ্জেস আসে, সেটা খুব কমন। কিরকম ইমোশনাল চেঞ্জেস? ইমোশনাল চেঞ্জেস যেগুলো আসে সেগুলোকে আমরা পোস্টপার্টাম ব্লুজ বলতে পারি, মন খারাপ হচ্ছে। কিন্তু ডিপ্রেশন মানে হলো আবার সেই সেম, মন প্রচন্ড খারাপ, খুব কান্না পাচ্ছে, কারণ তার মধ্যে অনেক রকমের চেঞ্জেস আসে। যখন সে সন্তান ক্যারি করছে তখনও তার মধ্যে কিন্তু অনেক রকমের অ্যাংজাইটি থাকে। সেটা সবাইকে হয়তো সে বলে না, সবাই খোঁজ নেয় ডেফিনেটলি, সব পরিবার পরিজন সবাই পাশে থাকে, কিন্তু ফেস কিন্তু তাকে নিজেকেই করতে হয় সবটা। বাচ্চার মুভমেন্ট বলুন, স্ক্যানের আগে একটা টেনশন, তারপরে ঠিকঠাক ডেলিভারি হবে কিনা তার একটা টেনশন, এইগুলো একটা স্ট্রেস থাকে ম্যাটারনাল। তারপরে বাচ্চা হওয়ার পর, বেবি হওয়ার পর, ডেলিভারির পর যে ডিপ্রেশনটা হয়, মন খারাপ হয়, সে সেটা কন্ট্রোল করতে পারছে না। সে দেখছে বাচ্চা উঠে গেলেই তার ভালো লাগছে না, অনেক সময় এটা ফিল করে। বাচ্চা খুব কাঁদছে, তার ঘুমেরও তো ব্যাঘাত হয়, হ্যাঁ, তার ঘুমের সাইকেল, তার মায়ের রেস্ট, তখন বডিও রিকভারি ফেজে থাকে। তো বিভিন্ন কারণে কিন্তু এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা দেখা যায়। তার সাথে আরেকটা জিনিসও দেখা যায়, সেটা হলো মা যখন বেবি হয়ে যায়, তারপরে যখন পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে, মন খারাপ করছে, সেটা না কাউকে বলতে পারছে না, কারণ আমার মন কেন হ্যাপি নেই, আমার একটা সুন্দর সন্তান হয়েছে, সুস্থ আছে, আমি কেন ভালো নেই, এইটা সে বলতে কুণ্ঠিত হয়, সে বলতে পারে না, তার ভয় হয় কে কি ভাববে। অনেক সময় হয়তো সে কাঁদছে, তাকে এসে অনেকে বলে যে কাঁদছিস কেন, এই তো সবকিছু ঠিক আছে। তাছাড়া কাঁদলে বাচ্চার অমঙ্গল হয়, ঠিকভাবে দেখাশোনা করতে পারবে না তুমি, মা বাচ্চার পেট ভরছে না, বাচ্চাও ইরিটেটেড হয়ে যায় মা যদি ডিপ্রেস থাকে। এই কথাগুলো কিন্তু তাকে আরো কুড়ে কুড়ে খায়, আর আরো সে এই ডিপ্রেশনের দিকে চলে যায়। তো এই পোস্টপার্টাম ডিপ্রেশন খুবই কমন, আমরা কিন্তু অতটা জানি না। দশ হ্যাঁ, পার্সেন্ট মানে হ্যাঁ। আমি এটা নিয়ে উম, পড়াশুনো করতে গিয়ে এই হুম হুম। শব্দটার সাথে পরিচিত ঠিক ঠিক। হয়েছি। আমি তার আগে কিন্তু কখনো হ্যাঁ হ্যাঁ। আমার চেনা পরিচিতদের মধ্যে ঠিক। দেখিও নি, নিজে হ্যাঁ এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম, ঠিক, একটু এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা না ম্যাম কি আমাদের আগে, হ্যাঁ আগেও হয়তো ছিল, রেকগনাইজড হতো না ঠিক করে। হ্যাঁ, হ্যাঁ সেটা তো হয়তো একটা ইমোশনাল চেঞ্জেস আসতো, কিন্তু এত কাজের মধ্যে থাকতেন বা সবাই মিলে অনেকে থাকতেন তো ফ্যামিলিতে, তো ম্যানেজ হয়ে যেত হয়তো, বা সে সেটা বলতো না কখনো, মন খারাপটাকে অতটা আহ, বুঝতে পারতেন না, এটা হতে পারে কাজের মধ্যে এতটা ইনভলভ থাকতো। কিন্তু খুব জার্নি স্মুথ একদম, পোস্ট মানে বেবি হওয়ার পর এই জার্নিটা যে ভীষণ স্মুথ, কোনো রকম কোনো ইমোশনাল চেঞ্জেস আসেনি, কোনো রকম কিছু হয়নি, এইরকম মানুষ কিন্তু শতকরা 30%। 70% আমি মাদের, আছি ওই হ্যাঁ 30%-এর খুবই মধ্যে। লাকি আপনি যে আপনার এই জিনিসটা সত্যিকারে খুব স্মুথ হয়েছে। কিন্তু সত্যি 70% আছেন যাদের পোস্টপার্টাম ব্লুজ থাকে, তার মধ্যেও 10% যারা পোস্টপার্টাম ডিপ্রেশনের শিকার হয়। তো এইটা কিন্তু রিয়েল একটা মানে সিরিয়াস ইস্যু। এখন মহিলারা বলছেন নিজেদের সমস্যার কথা, তো এটা আমাদের দেখা উচিত পরিবারদেরও, যে তার মা হ্যাপি আছে কিনা। তার আগে অবধি মায়ের খোঁজ নেওয়া হয়, বাচ্চা হয়ে যাওয়ার পর জেনারেলি বাচ্চার ওপর, বাচ্চা ঠিকভাবে খাচ্ছে কিনা, বাড়ছে কিনা, বা বাচ্চার উপর নজরটা বেশি নজরটা থাকে। বেশি হয়ে যায়। এবার মাও তো রিকভার করছে, কোথাও একটা যদি মাকে গিয়েও বলা যায় তুমি ঠিক আছো কিনা, তোমার শরীর ঠিক আছে কিনা, তোমার ঘুম হচ্ছে কিনা, তুমি যতক্ষণ ঘুমোচ্ছ আমি একটু জিনিস মানে সন্তানকে দেখছি, তো এরকম ভাবে যদি সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বাচ্চা হওয়ার পর আমি খুব সামান্য বলছি যে আমরা বাচ্চার জন্য অনেক গিফট নিয়ে যাই, যদি হুম। মায়ের জন্য একটা ছোট্ট টফি বা চকলেট নিয়ে যাওয়া যায় মনে হয় খুব ভালো, মানে সেই সময়টা তার খুব ভালো লাগবে। আমি বলছি না সেটা থেকে সে একদম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে, কিন্তু তার মনে হবে যে তার কথাও কেউ ভাবলো। তো এই জায়গাটা আমার মনে হয় একটু সচেতনতা বাড়ার দরকার আমাদের সবার। বাড়ির লোকেদের আচরণ সেই সময় কিরম হওয়া উচিত? বাড়ির লোকেদের আচরণ জেনারেলি কোন রকম আমাদের অনেকের সাধারণ প্রবৃত্তি, আমাদের না কম্প্যারিজন চলে আসে, হ্যাঁ, যে আচ্ছা। এই জায়গাটা খুব মানে আমাদের ব্যাপারটা অতটা হয়নি কিছু, বা আমি তো এরকম, এ তো কাজের লোক আমরাও তো মা হ্যাঁ হয়েছি। আমাদের এই কাজের লোক ছাড়াও তো সবকিছু হয়ে গেছিল, হ্যাঁ সবাই সবকিছু ম্যানেজ করে নিয়েছিল, এর মানে এই যে কম্প্যারিজন গুলো, তাতে না তাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, কি হয়, কারণ সে মনে করছে যে আমি হয়তো সত্যি তাহলে পারছি না, হয়তো ওটা এমন কিছু ব্যাপারই না, আমি বেশি ভাবছি বা আমি পারছি না। ভুলটা আমার, দোষটা
দোষটা হ্যাঁ, আমার। আমারই দোষ হচ্ছে, আমারই ভুল হচ্ছে, কোথাও এই জায়গাটা তাদের খুব খারাপ লাগে। তো কম্প্যারিজন, এটা তো কোনো কম্পিটিশন নয়, মাতৃত্ব এক একজনের এক এক রকম একদম। জার্নি। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি সাপোর্ট করা যায়, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, খুব সামান্য টাইম, এটা কাটিয়ে উঠবে, দেখবে খুব ভালো লাগবে। তো এই জায়গাটা তখন পাশে থাকাটা খুব দরকার। এক্স্যাক্ট কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, যদি তার সত্যিকারের স্লিপ সাইকেলের কোনো চেঞ্জেস আসছে দেখছি, তাহলে তাকে যতটা মাকে রেস্ট দেওয়া যায়, বাচ্চাকে সাথে রেখে তারপরে ফিডিং মাকে করাতে হবে, আমি মানছি, সবই ঠিক আছে। আদারওয়াইজ বাকিটা যদি একটু কো প্যারেন্টিং করা যায় না, খুব উপকার হয় মায়ের সেই ক্ষেত্রে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য। তো আমার মনে হয় সাপোর্টটাই দরকার। সাপোর্ট, এমপ্যাথি, এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে আমরা অনেকবারই বলছিলাম গুলিয়ে পার্থক্য। ফেলি, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা সহানুভূতি না দেখি, হ্যাঁ সত্যি তো খুব সহমর্মিতা। হ্যাঁ, একটা সহমর্মিতা আনা খুব দরকার, সমব্যথী হতে হবে, যে আমি বুঝতে পারছি খুবই টাফ এই জার্নিটা, কিন্তু তুমি খুব ভালো করে ম্যানেজ করার চেষ্টা করছো, এই যে ছোট ছোট করে সে চেষ্টা করছে, লড়াই করছে, তো সেইটাকে আমাদের এনকারেজ করতে হবে, পাশে থাকতে হবে ছোট ছোট বিষয়। তাহলেই আমার মনে হয় মাদারহুড এই জার্নিটা খুব ইজি হয়ে যাবে একটা মায়ের ক্ষেত্রে। হ্যাঁ, আমার যেমন একটা জিনিসই হতো, সেটা হচ্ছে আহ, আমার কন্যা, সে রাতের ঘুমটা ঠিক মতো ঘুমোতো না। আমার একটা জিনিসই তখন মনে হতো যে কবে সেই দিনটা আসবে যেদিন আমি ঠিক, রাত্রে ঘুমোবো আর সকালবেলা উঠবো। ঠিক, ঠিক। হ্যাঁ, আর কোনো অসুবিধা আমার হ্যাঁ, হয়নি, কিন্তু যাদের এটা হয়, আমি বুঝতে পারছি তাদের কিন্তু হ্যাঁ, সমস্যাটা খুবই কঠিন। মানে না তারা পারছে বাড়ির লোককে বোঝাতে, হ্যাঁ, হ্যাঁ, বা এবং এবং এটা আকছাড় হয় তাও তো না, ফলে না, বাড়ির লোকেরাও অভ্যস্ত নয় ঠিক, এরকমটা দেখে। ফলে তাদেরকেও দোষ দিলে হবে না, না, তাদেরও না, বোঝা মুশকিল যে নিশ্চয়ই। এটা কিন্তু স্বাভাবিক নয়, হুম, এটা একটা অসুস্থতা, হুম, এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, যেটা কাটিয়ে উঠতে গেলে আমাদের সমালোচনা নয়, হুম, আমাদের সহমর্মিতা দরকার, আমাদের সাহায্য দরকার। ঠিক, এইটা বুঝতে পারলে তাহলে মায়ের আহ, জীবনটা অনেকটা সহজ সহজ হয়। সরল হয়ে যায়, কারণ ঠিক, এমনিতেই ঠিকমতো খাওয়া হয় না, হুম, ঘুম হয় না, হ্যাঁ, হ্যাঁ, তারপরে একটা মানে বাচ্চাকে নিয়েও চিন্তা থাকে যে হ্যাঁ, পেট ভরছে কিনা, ভীষণ ঠিকভাবে চিন্তা বাড়ছে কিনা, থাকে। হ্যাঁ, ঘুম হচ্ছে কিনা, সব পুরো রকমের। হ্যাঁ, জীবনটাই তো পাল্টে পাল্টে যায় না, যায়, হ্যাঁ, একদম ওলট পালট হয়ে অনেক যায়, রকম শারীরিক মানসিক দুই মানসিক ভাবে। দুই ভাবেই তার চেঞ্জেস আসে। হ্যাঁ, যেটা পুরুষদের হ্যাঁ, এইটা হয় না, ফলে ঠিক, তাদের পক্ষে বোঝাও একটু মুশকিল। অসুবিধা, হ্যাঁ, হ্যাঁ, মহিলারাই অনেকে বোঝেন না, যাদের হয়নি, হুম, হুম, তারা মানে ঠিক, হয়তো বাড়ানোর বা কমানোর বদলে তারা এমন একটা কথা বলে দিলেন যে মন খারাপ হয়ে তাতে যায়। মন খারাপটা বেড়েই গেল হ্যাঁ, আরো। হ্যাঁ, হুম। ঠিক। ছোটদের হয় ডিপ্রেশন? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু, শিশুদের ক্ষেত্রেও কিন্তু আমরা ডিপ্রেশনে দেখেছি যে কোন বয়সে আহ, হয়? ওরকম মানে কোনো রকম এক্সাক্ট কিন্তু বয়সটা কিন্তু দেখা গেছে 10 থেকে 14 বছর বা 14 থেকে 15 বছরের কিন্তু বাচ্চাদের, ভারতীয় বাচ্চাদের মধ্যে ডিপ্রেশনের হার কিন্তু অনেকটা বেশি। হ্যাঁ, তো বাচ্চা, মানে এখন বেড়েছে হ্যাঁ, হ্যাঁ, এখন না বেড়ে, বরাবরই বেশি? না, না, এখন বেড়েছে, রিসেন্ট বেড়েছে ইয়েতে দেখা গেছে বেড়েছে শহরে না বাচ্চা। গ্রামে? না, ওই রকম ভাবে দেখা যেরকম স্টাডি হয়েছে, দেখা গেছে শহরের ক্ষেত্রে হয়তো একটু বেশি ডিপ্রেশনের হার। এবার হ্যাঁ, বাচ্চাদের ডিপ্রেশনটা যখন আপনি বললেন, আমি একটু বলে দিই। ওরা কিন্তু ওরকম ভাবে আমার মন খারাপ করছে, আমার এই থট প্রসেসে চেঞ্জ আসছে, বায়োলজিক্যাল না ফাংশন চেঞ্জ সেটা আসছে, একদমই না, তাদের না। মধ্যে বোঝা সেরকম ভাবে সম্ভব না। তাদের মধ্যে কিরকম ভাবে পরিলক্ষিত হয়, তারা একটু খিটখিটে হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায়, কথা শোনে না সেই সময়টা। হ্যাঁ, তার মনটা আসলে ভালো নেই, তো সে বোঝাতে পারছে না কি অসুবিধা হচ্ছে, খাওয়ার ইচ্ছে চলে যায়, ইচ্ছে করে না খেতে, ঘুমের ডিস্টারবেন্স তাদেরও হয়, পড়াশোনায় আগ্রহ কমে যায়, খেলতে ইচ্ছে করে না তাদের, তারা যে খেলাধুলো করে, আনন্দ করে, সেইটা থেকে তারা নিজেদেরকে কিন্তু গুটিয়ে নেয় মেনলি এই, বা তারা বোঝাতে পারে না কি হয়েছে, তাই জন্য অনেক সময় বলে পেটে ব্যথা, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, এইরকম সিমটমস অনেক সময় তারা বলে। কিন্তু আমাদের বুঝতে হবে এক্স্যাক্ট কি কেন ওদের মধ্যে খুব রাগ বেড়ে গেছে হয়তো, হ্যাঁ, খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে, কথা শুনতে চাইছে না, কিন্তু আসলে তাদের ভেতরে কিন্তু ডিপ্রেশন অনসেট হচ্ছে, সেটা বুঝতে হবে। অনেক রকমের ডিসঅর্ডার হয়, চাইল্ডহুড ডিসঅর্ডার আমরা জানি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেমন এডিএইচডি, অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, এগুলো থেকে কিরকম আলাদা ডিপ্রেশন।
ওগুলো নিউরো ডেভেলপমেন্টাল, প্রথম থেকেই ধীরে 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 বাচ্চাটার মধ্যে থাকবে। কিন্তু এইখানে চেঞ্জেসটা মা বাবা বুঝতে পারবে যে আগে কিন্তু হাসি খুশি ছিল, আগে কথা শুনতো, সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে আস্তে আস্তে, হঠাৎ বলবো না, বাট ধীরে ধীরে মনে হচ্ছে যে এই সিমটমস গুলো তৈরি হচ্ছে। তখন মা বাবাদের বা পরিবারের সবার উচিত একটু তার সাথে বসে কথা বলা, খেলার ছলে, গল্পের ছলে। কি অসুবিধা হচ্ছে বাবা, কথা বলছো মানে তুমি তো এরকম ভাবে আগে এতটা ইরিটেটেড হতে না, এত রাগ করতে না, এখন কেন রাগ হচ্ছে, তোমার কি অসুবিধা হচ্ছে? ওরা হয়তো ডিরেক্ট বোঝাতে পারবে না, কিন্তু ওর সাথে কথা বলে গল্পের মাধ্যমে অনেক কিছু কিন্তু ক্লু বেরিয়ে আসে, যেটা আমাদের ধরতে হবে, হয়তো চাইল্ডহুড ডিপ্রেশন হতে পারে। কিন্তু ওরা কি, বাচ্চারা কি বুঝতে পারে যে আমার মধ্যে একটা চেঞ্জেস? জেনারেলি বাচ্চাদের কিন্তু ইনসাইটটা অতটা থাকে না, কারণ ওরা কগনিটিভলিও তো অতটা ম্যাচিওর হয় না। আর ওদের না ইমোশনাল চেঞ্জেস গুলো হয়, ব্রেন ডেভেলপ করে ডেভেলপিং স্টেজে, তো বিভিন্ন রকমের এমনি চেঞ্জেস তাদের মধ্যে সবসময় থাকে, তো বাচ্চারা নিজেরা কিন্তু সেটা ধরতে পারে না। ধরতে পারে না। ওটা পরিবারের সবাইকে, স্কুল টিচাররাও কিন্তু অনেক সময় হেল্প করেন এটা দেখে যে একজন স্টুডেন্ট ভালো মতো পড়াশোনা করতো, এখন বন্ধু বান্ধবের সাথে অতটা খেলছে না, মিশছে না, ফার্স্ট বেঞ্চে বসতো বা মাঝায় বসতো, যেখানেই বসতো না কেন পড়াশোনাটা ঠিক করে করতো, এখন মন দিচ্ছে না, অন্য মনস্ক হয়ে আছে। তখন অনেক সময় শিক্ষক শিক্ষিকারাও কিন্তু বাড়িতে জানান এটা, যে একটুখানি নজর রাখবেন, কিছু একটা হয়তো চেঞ্জেস আসছে তার মধ্যে। আচ্ছা, এই পোস্টপার্টাম ডিপ্রেশনে ডাক্তারের কাছে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ, এবার পোস্টপার্টাম ডিপ্রেশন যে কোনো, আর যেরকম ডিপ্রেশনের আমি কথা বললাম, সেম যদি মনে হয় যে এটা ম্যানেজ হচ্ছে না, তার এই পার্সোনাল লাইফে সে বাচ্চাকে নিয়ে নিজে হ্যাপি একদমই থাকতে পারছে না, অনেক রকম ভাবে চেষ্টা করে সাপোর্ট দিয়েও সে ম্যানেজ করতে পারছে না, তখন কিন্তু চিকিৎসকের সাহায্য নেওয়া খুব দরকার আমার মনে না, হয়। কিন্তু এটা কি আহ, উম, যিনি ভুগছেন তার হুম। দিক থেকে এই সাজেশনটা আসবে, না বাড়ির লোকেদেরই বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা আসলে এটা করতে না হবে? একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি আমরা, মানে আমাদের ফ্যামিলি সিস্টেমটাই, ডায়নামিক্সটাই তো একটা টিম। তো কি হয়, কখনো কখনো হয়তো তারা নিজেরা বুঝতে পারছেন যে আমার চিকিৎসার দরকার, আমি পারছি না, আমার সাহায্য দরকার। আবার কখনো কখনো বাড়ির লোকের মনে হচ্ছে যে সত্যি হয়তো আমি মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে গেলে এটা সুরাহা একটু ভালো হবে। আলটিমেটলি ওয়েলবিংটা আচ্ছা। খুব দরকার, যে ভালো থাকতে হবে। তো সেইটা যেভাবেই হোক, যে তরফ থেকেই আসুক, উইন উইন সিচুয়েশন। তো এটা আমার মনে হয় যে যখনই মনে হচ্ছে যে না ওটা সামলানো যাচ্ছে না, কোনোভাবেই সে ভালো থাকতে পারছেন না, ম্যানেজ করতে পারছেন না, অনেকটা দিন হয়ে যাচ্ছে, তখন ধীরে ধীরে আমার মনে হয় যাওয়া উচিত মনোবিদের কাছে। আচ্ছা, আহ, আমরা যেটা দেখতে পাই যে উম, একটি মানুষ সে আহ, দীর্ঘদিন 35 বছর 37 বছর চাকরি করেছে, তার এক জীবনের এক ছন্দটা একরকম ভাবে তৈরি হয়েছে। যখন সে অবসর গ্রহণ করে তখন সে আহ, অনেক সময়, সব সময় নয়, অনেক সময় কম বেশি এরকম অবসাদের শিকার হয়। হুম, হুম, হয়তো ভাবে যে আমার গুরুত্বটা কমে গেছে, হয়তো ভাবে যে আমি আর কোনো কাজের নই। কারণ অনেক রকম হতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা এরকম অবসাদের ভাব আসে অনেকের মধ্যে। তো এক্ষেত্রে মানে কারণটাই বা কি, ঠিক ঠিক মানে আমি তো কতগুলো আনুমানিক কি বললাম, যে এইগুলো ছাড়াও আর কিছু হুম, আছে কিনা, এবং এটা থেকে কিভাবে হুম, বেরিয়ে আসা যায়, পরিবারের ভূমিকাই বা এখানে কতটা গুরুত্বপূর্ণ? ঠিক। তো জেরিয়াট্রিক ডিপ্রেশনের কথা যদি আমি ধরি, তো এটাও কিন্তু চাইল্ডহুড ডিপ্রেশনের মতোই, ওনারা ডিরেক্ট বলবেন না যে আমার মন খারাপ করছে, আমার থট প্রসেসে চেঞ্জেস আসছে। আমরা দেখেছি সেক্ষেত্রেও কিন্তু ইরিটেবিলিটিটা খুব বেশি হয়। ইরিটেবিলিটি মানে হচ্ছে একটু খিটখিটে হয়ে যান, ভাল লাগছে না কিছু, দূর যা তো, এখন বিরক্ত করিস না, হ্যাঁ, আমাকে একা থাকতে দে। সারাক্ষণ হয়তো টিভি দেখছেন, টিভিতে কিন্তু মনোযোগ দিয়ে কিছু দেখছেন না, জাস্ট চলছে সময় কাটানোর জন্য। একটা হয়। আরেকটা যে ওরা ওষুধ অনেক সময় স্কিপ করে যান, দূর ওষুধ খেতে ভাল লাগছে না, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা ওষুধ কেন খাচ্ছেন না, একটা হচ্ছে ভুলে গেলে, যেটা আমরা অ্যালজাইমার ডিমেনশিয়া, সেটা একটা হতে পারে। একটা হচ্ছে নেগলেক্ট, সেলফ নেগলেক্ট থেকে অনেক সময় আসে যে আমি আর ঠিক হতে চাইছি না, সেই জন্য ওষুধ স্কিপ করা, ওটাও কিন্তু আরেকটা লক্ষণ, হ্যাঁ।
এটা আমাদের একটুখানি দেখতে হবে। আরেকটা হচ্ছে যে এই রাগ এগুলোর সাথে সাথে কথা বলতে বলতে অনেক সময় চলে আসে এরকম যে হ্যাঁ এখন তো আমার আর দরকার নেই, আমার মতামতের কোনো গুরুত্ব নেই। আমি এক সময় যখন সংসারটাকে বেঁধে রেখেছিলাম সবাই আমার ডিসিশনে মোটামুটি সায় দিত, এখন নিজের নিজের মত হয়েছে, আমার কথা কেন কেউ শুনবে? তার মানে তার আন্ডারলাইন কিন্তু মনের মধ্যে হচ্ছে যে এই আপনি বললেন যে শক্তিটা কমে এসছে এখন, হ্যাঁ এখন সেই দাপটে হয়তো কাজ করতে পারছেন না। ফিনান্সিয়ালও অনেক রকমের রিস্ট্রেন্ট থাকে, যে তখন ইনকামের মধ্যে থাকেন, এখন একটা ফিনান্সিয়াল দিক দেখা, মেডিকেল দিক দেখা, মেডিকেলে অনেকটা এক্সপেন্স হয়, সেই জায়গাগুলো দেখা। এমটিনেস সিনড্রোম বলে আমরা একটা সিনড্রোম জানি, যেখানে কি হয় যে বাসাটা আমি তিলে তিলে তৈরি করলাম সেটা আস্তে আস্তে শূন্য হতে শুরু করে দিল, ছেলেমেয়েরা হয়তো বাইরে চলে গেল, হ্যাঁ আমি একা হয়ে যাচ্ছি, আমার পরিচিত যারা আমার বন্ধুস্থানীয় একটু বড় দাদা তারা আস্তে আস্তে মারা যাচ্ছেন, এই গ্রিফ। হ্যাঁ, সুতরাং আমার হয়তো দিনটা আলটিমেটলি শেষের দিকে যাচ্ছে, এইটা কিন্তু মেনে নেওয়া আমি যত সহজে বলছি অতটা সহজ নয় একটা মানুষের পক্ষে। তো এইগুলো তাদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশনের সঞ্চার করে। মানে তুমি বলতে চাইছো যে আমি আমার কর্মক্ষেত্র থেকে অবসর গ্রহণ করেছি, মানে এইবার আস্তে আস্তে আমি শেষের দিকে যাচ্ছি, হ্যাঁ এইটা অনেকের মনে এটা হতে পারে। অনেকের মনে হয়। এবার আরেকটা দিকও আছে, সেটা হলো এটা মানুষ টু মানুষ ভ্যারি করে। কিছু মানুষ থাকেন যারা এইরকম ভাবে জিনিসটাকে দেখেন, অনেক হিসেব নিকেশ হয় তখন শেষ বয়সে গিয়ে কি পেলাম কি হারালাম এরকম হিসেব করতে থাকেন। আবার অনেক মানুষ কিন্তু এরকমও আছেন যারা বলে যা হওয়ার হয়ে গেছে, এবার যখন আছি আমরা ভালোভাবে থাকবো। তারা আবার লাইফটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার চেষ্টা করেন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনভলভ করেন, এরকম মানুষও হয়। তো ডিপ্রেশনে যদি আমরা বেশি ফোকাস করি তাহলে প্রথম ক্যাটাগরির মানুষ যাদের কথা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের চান্সেস আর ভেরি হাই। আমাকে যেমন একজন জিজ্ঞেস করছিল, তার বাবা মা দুজনেই চাকরি করে, হুম বাবা অবসর গ্রহণ করেছেন, কোনো অসুবিধা হয়নি, হুম কিন্তু মা অবসর গ্রহণ হুম করার পরে একটু অবসাদগ্রস্ত হ্যাঁ হ্যাঁ হয়ে পড়েছেন। ঠিক। আহ, এটা কি ওইটা থেকে যে আমার প্রয়োজন ফুরিয়ে আসছে বা আমার সময় ফুরিয়ে আসছে? কারণ সাধারণভাবে দেখলে মেয়েদের ব্যস্ততা কিন্তু অনেক বেশি থাকে, মানে সে অবসর গ্রহণের পরেও তার সাংসারিক অনেক দায় দায়িত্ব থাকে, অনেক কাজকর্ম থাকে, যার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারে, যেটা তাকে শারীরিক এবং মানসিকভাবে ব্যস্ত রাখে। ফলে মেয়েদের যদি এরকম হয় তাহলে বিশেষ কোনো কারণ থাকতে পারে কি তার পেছনে? আসলে না এইগুলো না আমাদের বুঝতে হবে, ভালো করে হিস্ট্রি নিয়ে বুঝতে হবে, তার জীবনটা সম্পর্কে আরো জানলে আমার ভালো হবে আর কি মন্তব্য করা, যে কেন একজন, যেরকম প্রথমত আমি বললাম পার্সোনালিটি একটা ফ্যাক্টর, একজন মানুষ এক এক রকম ভাবে জীবন দর্শন তাদের। তো যে মানুষটি জীবন দর্শন যে আমি রিটায়ার হয়ে গেছি, রিটায়ারমেন্টে আমার যা সেভিংস আছে আমি সেগুলো নিয়ে ঠিকভাবে ভালোভাবে আমি ম্যানেজ করে নিতে পারবো, কোনো অসুবিধা হচ্ছে না। আবার কিছু মানুষ থাকে যাদের এই সমস্যাগুলো হচ্ছে, এবার ওনার কিসের জন্য এক্স্যাক্টলি হচ্ছে, যে উনি মায়ের হচ্ছে না মানে মায়ের বললেন যে মানে ডিপ্রেশনের মতো, মানে ডিপ্রেশন না হলেও মানে একটুখানি অসুবিধা হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট, তো সেখানে অনেক কারণ থাকতে পারে। যেমন ওর মানে ওনাদের চাকরির ধরনটা হয়তো আলাদা, মা একরকম ভাবে চাকরি জীবনে কর্মজীবনে ছিলেন, বাবা একরকম ভাবে ছিলেন। আহ কর্মের পর বাড়িতে ফিরে ডায়নামিক্স আলাদা হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে একটা রকমের ডায়নামিক্স হয়, মেয়েদের ক্ষেত্রে এক রকমের ডায়নামিক্স হয়। মেয়েরা হয়তো অনেক ক্ষেত্রেই বাড়িতে এসে আবার সংসারের অনেকটা দায়িত্ব তাদের নিতে হয়, ছেলে মেয়েদের মানুষ করা এগুলো সব করা থাকে। তো সেই ক্ষেত্রে এবার পুরো জীবনটা কিরকম ছিল সেটা সে কিভাবে দর্শন করছে সেটার উপর নির্ভর করে। মানে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাওয়া যেতে পারে, হ্যাঁ যদি হ্যাঁ এরকম পরামর্শ হয় নেওয়া যেতে পারে তাহলে নিশ্চয়ই। পরামর্শ নেওয়া হ্যাঁ যেতেই হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ। আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু তুমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তুমি তোমার কাছে অনেক পেশেন্ট আসে, সাধারণভাবে এই যে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা, এটা আমাদের কি বেড়েছে না কমেছে না একই আছে? ঠিক কোন জায়গায় আছি আমরা মানসিক মানে শারীরিক
থেকে কিছু এদিক ওদিক হলে আমরা জানি ডাক্তারের কাছে যাব। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা কিরকম স্টিগমা যেন কাজ করে, হুম, যে মানসিক মনের ডাক্তার মানেই আমার, আমি পাগল, বা হুম, আমার মানে মানসিক যে গঠন সেটা করতে কিছু একটা গন্ডগোল হয়েছে, হুম, হুম, ফলে লোকে যেতেও চায় না, বা গেলেও বলতে চায় না। হুম, অনেক রকম কি বলবো সংস্কার কাজ করে ঠিক। এর ভেতরে। হ্যাঁ। পরিস্থিতি কি পাল্টেছে আগের থেকে? হুম। পরিস্থিতি পাল্টেছে বলা মুশকিল, পাল্টাচ্ছে। মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো অনেকে এগিয়ে আসছেন, কথা বলছেন। সমস্যা বিশেষ করে ইয়াংস্টার্স যারা, যারা ইয়াং ব্রিগেড আমরা বলি, হুম তারা হুম কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকটা সচেতন। তারা কিন্তু বলছে যে আমার মনে হচ্ছে কিছু সমস্যা আছে, তারা আসছে। কিন্তু শারীরিক আর মানসিক এই দুটো থেকে যদি আমি কম্পেয়ার করতে যাই, সেখানে কিন্তু মানসিক স্বাস্থ্য একটুখানি পিছিয়েই পিছিয়ে আছে। আছে। তো শারীরিক স্বাস্থ্যে কিরকম হয়, আমার আজকে একটা কোনো রোগ হলো, কোনো কিছু হলো, পেটে ব্যথা, মাথা ব্যথা, যাই হলো না কেন, আমি ডেফিনেটলি একটা ডাক্তারের কাছে, একজন ডাক্তারের কাছে যাব, একটা ওষুধ খাবো। এটা আমার কাছে খুবই নর্মাল। কিন্তু যখনই আমার মানসিক স্বাস্থ্যের একটা মনে হচ্ছে একটা অবনতি হচ্ছে, তখন আমি প্রথমে বলবো একটু দেখি না, একটু কয়েকদিন ওয়েট করি, এই তো ঠিক হয়ে যাবে, এটা মনে হয় এটার জন্য হচ্ছে, এইরকম একটা কাজ করে। মানে নিজেরাই ডাক্তারি শুরু করে অনেক দিই। সময় নিজেরা অনেক রকম ভাবে ভাবে যে হয়তো আমার কিছুই হয়নি, ঠিক আছে। আবার আশেপাশের মানুষজন অনেক ক্ষেত্রে মানসিক রোগীদের এই রোগটার জন্য অনেকটা ওনাকেই দায়ী করেন। হুম, যেরকম, তোর আবার কিসের ডিপ্রেশন, তোর এরকম ভালো বাড়ি, ভালো বাড়িতে সবাই আছে, সবাই হ্যাপি আছে আশেপাশে, এত ভালো পড়াশোনা করছিস, এত ইনকাম আছে, তোর কিসের ডিপ্রেশন, মানে মনে করানো হচ্ছে যেন ডিপ্রেশনটা উনি ইচ্ছে করে করছেন কোথাও। তারপরে আবার এরকম হতে পারে যে ডিপ্রেশন হয়েছে, তার জন্য আমি আজকে অন্য আরেকটা, যে কোনো আরেকটা শারীরিক আমি যদি ধরি, ধরুন থাইরয়েড হয়েছে কারোর, হ্যাঁ, বা আমি ধরছি কারোর হাইপার টেনশন আছে, হ্যাঁ। তো এবারে কারোর হাইপার টেনশন আছে মানে আমি বলছি যে আচ্ছা, হতে পারে বিভিন্ন কারণে, হতে পারে জেনেটিক কারণে, হতে পারে লাইফস্টাইলের জন্য, হতে পারে। ডিপ্রেশনটাও যে তাই, একটা বায়োলজিক্যাল জেনেটিক কারণ আছে, আর এই যে লাইফস্টাইলকে আমরা সাইকোসোশ্যাল ফ্যাক্টর বলছি, সেটা কিন্তু আমরা অনেকেই মানে জানি না সেটা। তো অনেক ক্ষেত্রেই ওনাকেই বলি যে আচ্ছা একটুখানি চল, খেতে চল, ভালো হয়ে যাবে, হ্যাঁ চল আমরা ঘুরে আসি, মন ভালো হয়ে যাবে। ডিপ্রেশন বলে সেরকম কিছু তোর মনে হচ্ছে, তুই এত পড়েছিস জেনেছিস তাই জন্য তোর মনে হচ্ছে, এরকম ভাবে ডিসকারেজ করি। সেই জন্য তার যদি সত্যিকারের মনেও হয় আমার ডিপ্রেশন হচ্ছে, বা আমার আমার দরকার সাহায্য, সে আর বলতে চায় না সেটা। হুম, আবার অনেক সময় দেখ তুই বাড়িতে সবাই ভালো, আনন্দে আছে, যেই তুই খারাপ খারাপ কথাগুলো বলা শুরু করলি, জীবনে কিছু হবে না, হতাশা, আবার সবার মুড অফ হয়ে গেল। মানে ওকে আবার সেই গিল্ট ফিল করানো গিল্ট ফিল যে করানো। আমার জন্য আবার কেউ ভালো নেই। হ্যাঁ। তো এই ডিপ্রেশনটা কিন্তু রিয়েল, আমাদের হাতে পায়ে কেটে গেলে যেরকম যন্ত্রণা হয়, মানসিক যন্ত্রণাটাও কিন্তু ততটাই গভীর। তো এইটা হয়তো এখনো অনেকে বুঝতে চান না, বুঝতে পারেন না, এই যে শারীরিক আর মানসিক জায়গাটা যে এখনো কিন্তু আলাদাভাবেই দেখা হয়। ইভেন কোনো আমাদের কেউ হেল্প নিতে এসেছে, তারা যখন, আমি যদিও সাইকিয়াট্রিস্ট নই, আমি সাইকোলজিস্ট, তো যিনি সাইকিয়াট্রিস্ট আমার বন্ধু যারা আছেন, তাদের কাছে যখন যান, তারা বলেন অনেক সময় কমন প্রশ্ন, আর কতদিন ওষুধ খেতে হবে। হ্যাঁ। কিন্তু আজকে আমার যদি থাইরয়েড হয়, আজকে যদি আমার হাইপার টেনশন হয়, তো দীর্ঘদিন ব্যাপী খেতে হয়। তো এইটাও হয়তো সেরকম ভাবে যদি আমরা দেখি, তাহলে নিশ্চয়ই খেতে হবে। আবার অনেক সময় কি হয়, এই তো ভালো আছি ওষুধ খেয়ে, তখন হট করে ওষুধটা বন্ধ করে বন্ধ দিলাম। করে দেন। এই যে এটার একটা অ্যাডভার্স এফেক্ট, আমরা কেউই ডাক্তার নই, এটা মনোচিকিৎসক যারা, তারাই একমাত্র জানেন কখন ওষুধ দিতে হবে, কখন কখন ওষুধ সেটা বন্ধ কমাতে হবে, করবে, কখন হ্যাঁ। সেটা বন্ধ করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের শারীরিক আর মানসিক জায়গাটা ইমব্যালেন্স আছে। যদিও আমি বলবো যে অনেকটাই এখন অ্যাওয়ারনেস বেড়েছে, তাও স্টিগমাটা কিন্তু রয়ে গেছে। আমরা নিজেদের কথার মধ্যে দিয়ে বন্ধু বান্ধবকে অনেক সময় বলে দিই, কিভাবে বলবো যে আম, চিকিৎসার দরকার, আমরা কিভাবে বলতে পারি যে না সত্যি আমার মনে হচ্ছে তোমার মনটা খারাপ, তুমি হয়তো একা পারছো না, আমি আছি তোমার সাথে, তুমি একটু সাহায্য নাও। হ্যাঁ। এরকম ভাবে বলা যেতে পারে। আবার বলা যেতে পারে যে ধুর খালি মন খারাপের কথা বলে, মাথার ডাক্তার দেখা। এই দুখানাই কিন্তু আমি দুটো একদম বলছি, ডিফারেন্ট কিন্তু অ্যাপ্রোচ। পুরো দুটো আলাদা। এবার সে যদি কখনো এরকম শোনে যে তাহলে তাকে এরকম ভাবে ব্যঙ্গ করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, সে আরো কোণঠাসা হয়ে যাবে। তো সেই জায়গাগুলো আমাদের একটু কিন্তু এই সেই এমপ্যাথির জায়গাটা আনতেই হবে। একজন মানুষ যখন সে আহ,
অল্প বয়সে, ধরো 35-40 বছর বয়সে সে ডিপ্রেশনে আক্রান্ত হলো। এবার তার জগৎটা তো অনেকটা বড়, সে পুরুষ হোক মহিলা হোক। মহিলা হলে জগৎটা, আমাদের যে সামাজিক গঠন, তাতে অপেক্ষাকৃত হয়তো ছোট হবে, কিন্তু পুরুষদের জগৎটা তো আরো অনেক বিস্তৃত। হুম। কর্মক্ষেত্রে যারা রয়েছে, বাড়িতে যারা রয়েছে, এবং বন্ধু বান্ধবদের যে গোষ্ঠী, এদের সকলেরই প্রতিক্রিয়া তো আলাদা আলাদা হবে, হুম। হুম। তাই না? ঠিক। মানে আহ, বন্ধুরা ভাবতে পারে যে আহ, বাড়িতে কিছু ঝামেলা হয়েছে, হুম। সেই জন্য কথা বলছে না, মন খারাপ, হুম। চুপচাপ। হুম। হুম। বাড়ির লোকেরা ভাবতে পারে যে অফিসে কোনো গন্ডগোল হয়েছে, অথবা বন্ধুদের সাথে কিছু গন্ডগোল হয়েছে, সেই জন্য এইরকম। অফিসের লোক যারা, তারা ভাববে যে এর ব্যক্তিগত জীবনে কিছু একটা অসুবিধা হয়েছে। ঠিক। এখন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে সেই মানুষটি একলা দাঁড়িয়ে আছে। হুম। সে তো বলতেও পারছে না যে তার ঠিক কি হয়েছে, হুম। হুম। কেন হয়েছে, সে জানেও না। হুম। মানে আমি যদি বুঝতে পারি যে আমার এই কারণে আমি আম, এই ইন্টারভিউটায় আমার থ্রু হওয়া উচিত ছিল, আমি থ্রু হয়নি, সেই জন্য আমি ডিপ্রেসড, এটা তো সেই মানুষটা বুঝতে পারে না। তো এই আহ, এর প্রভাবটা, মানে এই যে তিনটে আলাদা আলাদা ভাবনা, হুম। আহ, সেটা সবটাই তো ওই একটা মানুষকে লক্ষ্য করে। এই আলাদা আলাদা ভাবনাগুলোর সাথে কিভাবে সেই মানুষটা ডিল করবে, এবং তার ইমপ্লিকেশনই বা কি ওই মানুষটার হুম। ওপরে। হুম। হুম। তো প্রথমে আমি আসি বন্ধু বান্ধব। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে দেখা রেগুলার না হলেও মাঝে মাঝে সবারই হয়। ধরুন একজন মানুষ, সে এবার যখন তার বন্ধুদের সাথে গল্প করছে, প্রথমত মিস করবে, অ্যাপয়েন্টমেন্ট মিস করবে বন্ধুদের সাথে আসার, মানে আসতে চাইবে না, আজকে আমার এই কাজ আছে, কালকে আমার হবে না, এরকম ভাবে সে ডিলে করতে থাকবে। তখন কিন্তু যদি খুব কাছের বন্ধু হয়, তারা বুঝতে পারবে যে এই মানুষটা তো এরকম ভাবে দেরি করে না বা ডিলে করে না, কখনো আমাদের সাথে দেখা করে সব সময় অ্যাপয়েন্টমেন্ট, আমাদের অ্যাপয়েন্টমেন্ট বলবো না, বা বন্ধুদের সাথে দেখা করার টাইম বা ওটা বারবার করে তারা মিস করতে থাকবে। যাও বা এলো, আসার পর তার সেই আগের মতো যে আনন্দ ফুর্তি, ভেতর থেকে আনন্দ, সেইটা তারা কিন্তু মিস করবে, তারা বুঝতে পারবে সেটা ল্যাক করছে কোথাও। সেটা বোঝা যাবে। হ্যাঁ, কথাবার্তার মধ্যে একটু নেতিবাচক কথা বেশি বলবে, যে আমার ভাল লাগছে না, বা দূর এ নিয়ে কথা বলে কি লাভ, কিছুই ভালো হওয়ার নয় এগুলো। তখন তারা কিন্তু ওগুলো বুঝতে পারবে যে এগুলো কোথাও হুম। একটা মানুষটা আগে কিরকম ছিল আর এখন তাদের মধ্যে চেঞ্জেস এসছে, যখন বুঝতে পারবে তাদের সাথে কমিউনিকেট করতে হবে। তারা যদি ভেবে নেয় যে এটা হয়তো তার ফ্যামিলি বা ব্যক্তিগত বা কিছুর জন্য হয়েছে বা অফিসের জন্য হচ্ছে, ভেবে না নিয়ে আমার মনে হয় যে তার সাথে খোলাখুলি এই বিষয়ে কথা বলা উচিত। আচ্ছা। একদম। আমার মনে হচ্ছে তোমার মধ্যে এরকম চেঞ্জেস আসছে, তুমি আগে যেরকম আনন্দ করতে এখন অতটা আনন্দ করছো না, কিছু কি হয়েছে? যদি তুমি বলতে কমফোর্টেবল হও, তাহলে বলতে পারো আমি আছি সব সময় শোনার জন্য। জোর না করা, তারা যদি বলতে না চায়, টেক ইউর টাইম, ইটস ওকে, ঠিক আছে, তুমি যখন রেডি থাকবে, আমি কিন্তু আছি আমি তোমার আছি কাছে তোমার সব সময়। সঙ্গে। এই আমি আছি, এইটা কিন্তু সব মানে সব সেক্টরেই কাজে দেয়। অফিসেও সেম। সে হঠাৎ করে অফিসের কাজে তার ভুল হয়ে যাচ্ছে, অফিসের বন্ধুদের সাথে বা অফিসের কলিগদের সাথে যে সুন্দর একটা একটা র্যাপো ছিল, সেটা ব্রেক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হয়তো মনোমালিন্য হয়ে যাচ্ছে, কিছু খারাপ কথা বলে দিচ্ছে, খারাপ কথা মানে রাগের মাথায় কিছু বলে দিচ্ছে, তো এইগুলো তখন মনে হতে পারে তার মানে আবার সেই আপনি যেরকম বললেন যে ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে কিছু হয়েছে, আবার অনুমান না করে কথা বলা। এই কথা বলাটা খুব দরকার। ওয়ার্ক প্লেসে কিন্তু কথাটা কম বলা হয়, কারণ ওরা ভাবে এটা হয়তো আমার এমপ্লয়ি কোথাও ওয়ার্ক প্লেসে, আমাদের যদিও এখন খুব অ্যাওয়্যার জিনিসটা নিয়ে, যে কোনো রকম মানসিক স্বাস্থ্য নিয়ে যদি কারোর কোনো অসুবিধা থাকে, তাহলে অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট থাকে সেটাকে ম্যানেজ করার জন্য, সেটা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল থাকে, আর সেটা কোনোভাবেই এমপ্লয়ের অ্যাপ্রাইজাল বা কোনো রকম ভাবে এফেক্ট ফেলে না।
কিন্তু তাও মানুষের মনের মধ্যে থাকে যে ঠিক আছে আমি ওয়ার্ক প্লেসে এগুলো নিয়ে আলোচনা করব না। যদি তাই হয়, তাও তাকে বলা আপনার তোমার যদি কোনো অসুবিধা থাকে আমাদের বলতে হবে না যদি না চাও, কিন্তু এমন কাউকে বলো, অথবা তুমি সাহায্য নাও। মানে একদম বিশেষজ্ঞের সাহায্যের যে দরকার এইটা একটুখানি বারবার করে কনভে করে দিতে হবে সবাইকে। সেম গোজ উইথ ফ্যামিলি, ফ্যামিলিতেও তাই। যদি দেখে যে ফ্যামিলি গ্যাদারিং মিস করছে, রেখে যাচ্ছে, পছন্দ হচ্ছে না, একা একা গুটিয়ে আছে, সবকিছু খেতে দিলে বলছে এখন খাবো না, তোর ফেভারিট খাবার রান্না করেছি খা, এত কষ্ট করে করলাম ইচ্ছে করছে না মা, খাবো না, হ্যাঁ তখন বুঝতে হবে যে সত্যিকারে কিন্তু কিছু তার একটা একটা গন্ডগোল অসুবিধা আছে। হচ্ছে। তো সেই জায়গাটা মানে আমার ওই এমপ্যাথি, সহমর্মীর জায়গাটা রাখতে হবে মানে যে আমি, কথা বলাটা খুব জরুরি, হ্যাঁ তার আমি সাথে আছি, কথা আমি বলাটা। সাথে আছি। অনেক সময় অনেকে ভাবেন যে এই নিয়ে কথা বললে বোধহয় নেগেটিভিটি আরো বাড়তে থাকবে, অ্যাকচুয়ালি তার উল্টো। যত কথা বলবেন, যত উনি এক্সপ্রেস করবেন, অনেক চাপা তার উত্তেজনা, চাপা এই যে কষ্টগুলো, সেটা কিন্তু সে রিলিজ করতে পারবে, তার থটটা অনেকটা ক্লিয়ার হবে। আর কথার মাধ্যমে তাকে যদি বোঝানো যায় যে একজন চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নাও, তাহলে আমার মনে হয় এইটুকু সাহায্য আমরা পরিবার বা আমরা বন্ধু বান্ধব বা ওয়ার্ক কলিগ হিসেবে এইটুকু করা যেতেই পারে। তাহলে কিন্তু মানুষ, কথা যখন বলবো হুম তখন তখন কি, তোর কি হয়েছে বল না, হুম তুই এরকম করছিস কেন, তুই চুপ করে আছিস কেন, তুই তো এটা খেতে ভালোবাসতিস হুম এখন হুম খেতে চাইছিস না কেন। হুম আমার প্রশ্নগুলো এইভাবে আসবে, নাকি আহ, তোর কি হয়েছে রে, তোর দেখছি খুব মন খারাপ, হুম হুম আহ, কি হয়েছে আমাকে বল। হুম হুম। হ্যাঁ, আম, আমাকে বল কি হয়েছে সেইটা অনেক রকম ভাবেই বলা যায়, হ্যাঁ, যেরকম হ্যাঁ, বলছিলাম বারবার করে মানে বারবার করে পোক করা যায়, ন্যাক করা যায়, অথবা এরকম ভাবে পাশে বসা। কিছুক্ষণ যদি সে মন খারাপ করে বসে আছে, কিছু না করে তার পাশে যদি একটু বসা যায় সামান্য, সেটাও অনেকটা হ্যাঁ সাহায্য অনেকটা করে। সাহায্য করে। শান্ত হয়ে বসে থেকে তারপরে বলা যে আমার মনে হচ্ছে কিছু একটা মনের মধ্যে চলছে, একটু বলতে পারো, আমি আছি শোনার জন্য। হ্যাঁ, এই জায়গাটা শোনার কেউ আছে, নন জাজমেন্টালি শুনতে হবে, যাই হোক না কেন আমি সেটাকে জাজ করব না, সেই মানে সেই খুব এটা। কঠিন কাজ, নন হ্যাঁ, নন জাজমেন্টাল হওয়াটা খুব জাজমেন্টালটা কঠিন একটা কাজ। আহ, করা, আর একটা কনফিডেন্সিয়ালিটি রাখা, যে আমি যেটা বলছি সেটা আর পাঁচজন জানবে না, আমি এতটাই বিশ্বাস করে একজনকে বললাম, তো সেই জায়গাটা কিন্তু রাখতে ভাঙলে হবে। পরে খুব না, মুশকিল। ওটা ভাঙা যাবে না। ও আমাকে বিশ্বাস করে কিছু বলছে, কিন্তু এবার আমি এখানেই বলি যে কিছু ক্ষেত্রে আমাদের কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে হয়, বলতে হয় বাড়ির লোককে, যেখানে তার লাইফ থ্রেট হুম। থাকছে। তো সেই রকম সিচুয়েশন ছাড়া যদি কেউ বিশ্বাস করে কিছু বলে থাকে, সেইটাকে নিজের কাছে রেখে যতটা সম্ভব তাকে সাহায্য করা যায়, আর বলা যে শীঘ্রই একদম একজন বিশেষজ্ঞের পরামর্শ নাও। তাহলে আজকে আমরা অনিন্দিতার কাছ থেকে যেগুলো জানলাম তার মধ্যে উম, গুরুত্বপূর্ণ বলে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যখন কাউকে আমরা দেখব অবসাদগ্রস্ত বা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, সেটা কি করে বুঝবো? অনিন্দিতা বলেছেন যে আহ, কোন কোন ক্রাইটেরিয়া গুলো আমাদের বিচার্য বিষয় হবে। আমাদের প্রথম কাজ হবে তার সঙ্গে সত্যি সত্যি সহমর্মিতার সঙ্গে কথা বলা, এবং তাকে এই বিশ্বাস দেওয়া যে আমরা তার পাশে আছি, তার যে কোনো প্রয়োজনে আমরা আছি তার পাশে। দ্বিতীয়ত, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, যদি মেডিকেশনের দরকার হয় তাহলে সে নিয়মিত সেই ওষুধ খাচ্ছে কিনা, ঠিকমতো ডাক্তার যা বলে দিয়েছেন সেই অনুযায়ী চলছে কিনা, সেইগুলো লক্ষ্য করা। কখনোই এটাকে হালকাভাবে নেব না। যদি আমরা দেখি, যেটা অনিন্দিতা বললেন, যে এই মন খারাপের যে পর্ব সেটা যদি 2 সপ্তাহ বা তার বেশি চলে, আশা করি আপনাদের অনেকেরই হয়তো অনেক প্রশ্ন এই নিয়ে ছিল, তার অনেকটাই হয়তো উত্তর দেওয়া গেছে। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন আমাদের, আমরা চেষ্টা করব আপনাকে সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে পৌঁছে দেওয়ার।
যদি ভালো লেগে থাকে পর্বটা, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আরো অনেক মানুষের মধ্যে এই পডকাস্টে যা যা আলোচনা হলো সেগুলো আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আরো অনেক মানুষ যাতে ভালো থাকে, আরো অনেক মানুষ যাতে আনন্দে থাকে, সেই দিকে সাহায্যের হাত আপনি বাড়িয়ে দিতে পারেন এইভাবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।